অধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ে শহীদ মুক্তিযোদ্ধা ও বস্তিবাসী পরিবার গত ৯ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বস্তি পুনর্বাসন ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। লিফলেট বিলির মাধ্যমে তাদের যৌক্তিক দাবি আদায়ের কথা লিখেছেন। বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম ও অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী বলেন, বাংলাদেশ আজ এক গভীর রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংকটে আক্রান্ত। দীর্ঘদিন ৫৩ বছর ধরে রাষ্ট্রে চলছে সীমাহীন দুর্নীতি, লুটপাট, বিচারহীনতা, দুঃশাসন ও প্রশাসনিক অরাজকতা। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের একাংশের নৈতিকতা ও দায়িত্বহীনতা সর্বাত্ম বিরাজমান। সম্পূর্ণ জাতিকে ভয় ও ভীতির মধ্যে রাখা হয়েছে। জুলাই বিপ্লবের ১ বছর হয়ে যাওয়ার পরেও আমরা সেই ভয় ভীতি হতে মুক্তি পাই নাই। বাধ্য হয়ে রাজপথে নেমেছি। আমরা শহীদ মুক্তিযোদ্ধা ও বস্তিবাসী পরিবার এই দুঃসময়ে ভূমি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, জেলা প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে দীর্ঘদিন যাবৎ অন্যায় ও অবিচারের শিকার হয়ে এসেছি। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে, আজ জুলাই বিপ্লবের ১ বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, অথচ বস্তিবাসীদের পুনর্বাসন করা হলো না, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফিরে পেল না তাদের প্রাপ্য ক্ষতিপূরণ। কলমিয়তা বাজারের বিষয়টা সর্বোচ্চ আদালত থেকে রায় দেয়া আছে ২ মাসের মধ্যে আমাদেরকে ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়ার। সেখানে সর্বোচ্চ আদালত যখন একটা কথা বলে দেয়, সেখানে আপনার আইনের পক্ষে যাওয়ার কিছু থাকে না। কারণ তারা কি করছে, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই বিষয়ে, ইনক্লুডিং সিটি কর্পোরেশন, আমরা যখন ফাইল করি তারা আপিলে যায়, আপিলে তারা হারে, তারপর তারা রিভিউও যায়, রিভিউ পিটিশনেও তারা হারে, হাঁটতে পর্যন্ত এখন সর্বোচ্চ আদালতের যে রায় সেটা আমাদের পক্ষে আছে। এখানে আর ইলিগাল বা লিগাল কোনো কিছু নাই, আদালত আমাদের প্রাপ্য অধিকার চেয়ে তারা লিফলেটে আরও লিখেন, সর্বোচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও বিজয় সরণির কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানের সরকারের অনীহা কেন? ঢাকার বিজয় সরণিস্থ কলমিতলা বাজার ছিল আমাদের পারিবারিক সম্পত্তি। এর মূল মালিক আমার দাদা শহীদ আব্দুল কাদের এবং বর্তমানে আমার পিতা, যিনি সরকারি টাকা ছাড়াই বস্তি পুনর্বাসন করা সম্ভব সেই কনসেপ্টের রূপকার। আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম, তিনি ভাষান্টেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বাস্তবায়ন ও বিনিয়োগকারী বটে। তিনি আপনাদের অতি পরিচিত মুখ। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ১৫ ও ১৭ থেকে নির্বাচন করেন। তাছাড়া ২০১৯ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যানও বটে। ১৯৭২ সালের মহান মুক্তিযুদ্ধের পর আওয়ামী সন্ত্রাসীরা আমাদের মালিকানাধীন এই কলমিতলা বাজারটি জোরপূর্বক দখল করে নেয়। অতঃপর ডিসি ঢাকার পক্ষে সার্কেল অফিসার রেভিনিউ পুনর্দখল করে রাখে। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে ১৯৭৫ সালে এই জবরদখলের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট মামলা করি এবং আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত অব্যাহত রাখি। সব আদালতের রায় আমাদের পক্ষে। আদালত সরকার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে ২ মাসের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের জন্য নির্দেশ দেন। ইতিপূর্বে ডিসি ঢাকার পক্ষে সিটি কর্পোরেশনকে ১৯৭৯ সালে বাজারটির ১১৯টি ঘর সহ দখল বুঝিয়ে দেওয়া হয়। বর্তমানে এই ৫৩ বছরে আমাদের পাওনা ঘর ভাড়া, জমির ও বিল্ডিংয়ের মূল্য, ব্যবসায়িক ক্ষতি ইত্যাদি বাবদ যাবতীয় ক্ষতিপূরণ প্রায় ৮,০০০ কোটি টাকা। এই অধিকার আদায়ের জন্য
আমার দাদি ইয়ারুন্নেসা জীবিত থাকা অবস্থায় বিভিন্ন সময় দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বরাবরে দেখা করে আকুতি আবেদন জানিয়ে বিফল হন। অবশেষে ক্ষতিপূরণ না পেয়ে তিনি এই দুনিয়া থেকে চিরবিদায় নেন। এই উদ্যোগের সঠিক পরিসমাপ্তি না দেখেই আমার দাদি এই পৃথিবী ত্যাগ করেন। তার জীবনের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তার জীবনের এই অপ্রাপ্তি তার জীবনকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল। এই কষ্ট আমাদের জীবনেও এক বিভীষিকাময় অধ্যায় রচনা করেছিল। সেই দুঃখ ভরাক্রান্ত জীবন যুদ্ধে আমরা নিষ্পেষিত, নিগৃহীত। আমরা সরকারের কাছে এই অন্যায়ের প্রতিকার চাই। আজকে আমার এখানে আগমনের উদ্দেশ্য, আমার শ্রদ্ধাভাজন একজন নেতা আছে আব্দুর রহিম সাহেব। ইনি আপনাদের এই আন্দোলনে সকলের নেতা। তার সাথে আমার প্রেস ক্লাবের পরিচয় হয়। তিনি আমাকে হোয়াটসঅ্যাপে ইনভাইট করেন যে তিনি হচ্ছেন একজন উচ্চ পরিবারের সন্তান। 1971 সালে তার পরিবার, তার বাবা মুক্তিযুদ্ধে এদেশকে স্বাধীন করার লক্ষ্যে জীবন দিয়ে চলে গেছেন এবং তিনি বিশাল একটি সম্পদ রেখে গেছেন, যে সম্পদটি আফটার লিবারেশন, সেই সময়ে যে কোনো রাজনৈতিক দলের নাম আমি বলবো না, কিছু খারাপ লোক সেই সম্পত্তিটি দখল করে ভোগ দখল করতেছেন। তারা দীর্ঘদিন পরে এসেও, আব্দুর রহিম সাহেব একজন 70 বছরের একজন ভদ্রলোক, তিনি এই 70 বছর বয়সকে এসেও তারা দাবি করেছেন 8,000 কোটি টাকার সম্পদ তারা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। তারা মুক্তিযোদ্ধা পরিবার এবং তিনি এই বস্তিবাসীকে নিজের পরিবার মনে করে ভালোবেসে দীর্ঘদিন থেকে বস্তিবাসীর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং তাদের মানবাধিকার, মৌলিক খাদ্য, বস্ত্র, বাসস্থান সকল দাবি পূরণের লক্ষ্যে তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন। তারটাকে আজকের যে মানুষগুলোকে দেখছেন, তারা তাদের ঘর, পরিবার, সংসার, সন্তানকে রেখে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা হাজির হয়েছেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তার ক্ষতিপূরণের একটি পার্সেন্টেজ দাবি করে ঘুষ দুর্নীতির প্রস্তাব দেন, যা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। 53 বছর ধরে চলা এই অমানবিক অন্যায়, অবিচার ও জুলুম এখনও রাষ্ট্রীয় সদয় পদক্ষেপের অভাবে নিষ্পত্তিহীন। ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বস্তিবাসীদের পুনর্বাসন করার লক্ষ্যে প্রকল্পে জুলাই বিপ্লবের পূর্বে থেকেই চলছে দীর্ঘদিনের লুটপাট ও জবরদখল। জুলাই বিপ্লবের পরবর্তীকালে কাদের স্বার্থে চলছে এইসব লুটপাট? বাংলাদেশ থেকে বস্তির সমস্যার সমাধান করা সম্ভব। সরকারের পকেট থেকে একটা টাকার প্রয়োজন পড়ে না, শুধু প্রয়োজন সরকারের সৎ নিয়ত। এই অসম্ভবকে সম্ভব করার মাস্টারমাইন্ড আমার বাবা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম। তিনি সাধারণ বস্তিবাসীদের পক্ষে দাঁড়িয়েছিলেন। তাদের পুনর্বাসন সহ জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে 1997 সাল থেকে 28 বছর যাবৎ নিরলস সংগ্রাম করেছেন। এ কাজ করতে গিয়ে তিনি গুম হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, মিথ্যা মামলায় জেল খেটেছেন। বর্তমানে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছেন রাজপথে। এমনকি তিনি রাজনীতিও করছেন 18 সালের পর থেকে। বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ নামে একটি সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব রহিমের আত্মত্যাগ ও সংগ্রামের কারণে 1998 সালে ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প সরকার অনুমোদন করে পাইলট প্রজেক্ট হিসেবে। পরবর্তীতে 2003 সালে আমাদের প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষে ভূমি মন্ত্রণালয় প্রকল্প বাস্তবায়ন অর্থায়ন বিষয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দলিল স্বাক্ষর করেন। অতঃপর নর্থ সাউথ প্রপার্টি ও মুক্তিযোদ্ধা পরিবার সহ বস্তিবাসীদের শতভাগ অর্থায়নে 2010 সালের মে মাস পর্যন্ত পুনর্বাসন প্রকল্পটি বাস্তবায়িত হয়। কিন্তু হাসিনা সরকারের সময়কালীন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহরা খাতুন, কর্নেল ফারুক খান ও স্থানীয় প্রভাবশালীদের যোগ সাজসে প্রকল্পটি অবৈধভাবে দখল করে নেওয়া হয়। 2010 সালের জুন মাসে NSPDL পরিবারকে দেশ ত্যাগে বাধ্য করা হয়। এরপর প্রকল্পের অবকাঠামো লুটপাট ও ধ্বংস করা হয়, যা এখনও হচ্ছে। এ সকল ঘটনাকে কেন্দ্র করে একাধিক টেলিভিশনে সত্য তথ্য তুলে ধরে প্রতিবেদন তৈরি করে প্রচার করা হয়েছে।
2024 সালের সেপ্টেম্বরে বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহকে উল্লেখিত দুটি বিষয়েই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 2024 এর ডিসেম্বরে ভূমি মন্ত্রণালয় কর্তৃক 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত লুটপাটকারীদের চিহ্নিত করে হাসিনা কর্তৃক প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল করার বিষয়সহ আরও 10টি কারণ উল্লেখ করে একটি রিপোর্ট দায়ের করার লক্ষ্যে কমিটি গঠিত হয়। উক্ত কমিটি 3 মাসের মধ্যে তদন্ত সম্পূর্ণ করে চূড়ান্ত প্রতিবেদন দায়ের করবে। 3 মাসের বদলে আজ 7 মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু কোনো অগ্রগতি নেই। এই অনভিপ্রেত নীরবতা আমাদের হতবাক করে তুলছে। দেশের বস্তিবাসী ও গৃহহীন জনতা যেখানে অমানবিক জীবন যাপন করছেন, যেখানে সাধারণ মানুষ তার অধিকার হতে আজও বঞ্চিত, অথচ আমলাতন্ত্রের একটি শ্রেণী তাদের ভাগ্য ফেরাতে লুটপাটে ও বিদেশে টাকা পাচারে ব্যস্ত। নিরন্তর ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে আমরা দৃঢ়ভাবে ঘোষণা দিচ্ছি, এই অবিচারের শেষ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আপনারা শহীদ পরিবারকে রাস্তায় নামাতে বাধ্য করেছেন, আপনারা বস্তিবাসীকে রাস্তায় নামাতে বাধ্য করেছেন। আমাদের প্রতিটা মুহূর্তে ঘাম ঝরা টাকা পরিশ্রম করে বস্তিবাসী চলতে হয়, আপনারা দান খরচ করেন না। কাজেই এই দেশের প্রবাসী শ্রমিকরা 2 কোটি মানুষ দেশের বাইরে গিয়েছে, সরকারের কতটুকু ভূমিকা আছে? এই দেশের সাধারণ গরিব দুঃখী কাজ করে খায়, সেখানে সরকারের কতটুকু ভূমিকা আছে? কাজেই আপনি সরকার বসে বসে তামাক খাইতে থাকেন। আমরা আপনাকে পরিষ্কার বলতে চাই, আপনিও কেমন যেন ফেসিবাদের মতো হয়ে যাচ্ছেন। আপনার সরকারের মধ্যে এমন কেউ ছিল না এই 15টা দিন আমার গরিব খেয়ে আছে না খেয়ে আছে? আপনারা আমাদের জন্য খাবার পাঠাতে পারলেন না, আমাদের প্রতি আইসা আপনারা একটু সহমর্মিতা দেখাতে পারলেন না। এটা তো মীমাংসিত বিষয়, আদালত বহু আগে রায় দিয়েছে 2 মাসের মধ্যে আমাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। আপনি দিচ্ছেন না কেন? একই কথা, বস্তিবাসী পুনর্বাসনের জন্য আপনার টাকা লাগছে না, তো আপনি হাসিনার চিঠিটা উইথড্র করতে আপনার কতক্ষণ লাগে? প্রয়োজনে জীবন দেব, তবু অন্যায়ের কাছে মাথা নত করব না। আপনারা কি চান না আপনার দেশের গরিব দুঃখী পরিবারগুলো নিজস্ব আবাসনে সম্মানের সাথে জীবনযাপন করুক, তাদের বাচ্চারা ভিক্ষা না করে আপনারই বাচ্চার মতো স্কুলে যাক, স্বাস্থ্যকর পরিবেশ জীবনযাপন করুক? প্রিয় দেশবাসী, আমরা সকলে মিলেই জুলাই বিপ্লব সফল করেছি। আসুন এখন একটি স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি, কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ের স্পিরিট বুকে ধারণ করে। আমরা পারি, আমরা পারবো ইনশাআল্লাহ। আমাদের চলমান কর্মসূচি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে গত 9 আগস্ট 2025 তারিখ হইতে শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে ইনশাআল্লাহ। আগামী 28 আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে দাবি আদায়ের সমর্থনে আপনারা উক্ত সমাবেশে দলে দলে যোগদান করুন। সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে এখন হতে প্রতিদিন সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আমরা বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ এর ব্যানারে লাগাতার আন্দোলন কর্মসূচি বাস্তবায়নে দিক নির্দেশনামূলক কার্যক্রম চলবে। আন্দোলনের স্থান থেকে প্রতিদিন দুপুর 12টা এবং বিকাল 5টায় প্রেস ব্রিফিং থাকবে। সেই সঙ্গে পরবর্তী কর্মসূচি ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হবে। দেশের ছাত্র সমাজ, মুক্তিযোদ্ধা পরিবার, নাগরিক সমাজ, দল মত নির্বিশেষে সাধারণ মানুষ, সকল শ্রমজীবী বস্তিবাসী, তরুণ ও সর্বস্তরের দেশপ্রেমিকদের এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান করছি। চুপ থাকলে অধিকার আসবে না, জেগে উঠলে বদলাবে সময়, বাঁচবে দেশ, বাঁচবে আগুন আর উচ্ছেদের হাত থেকে লাখো বস্তিবাসীর শেষ আশ্রয়। আপনাদের সবাইকে দলে দলে অংশগ্রহণ করার আবারও আহ্বান জানাচ্ছি। প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি এবং সরকারের সর্বোচ্চ মহলে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী দাবি আদায়ের রাজপথে পথসভা সহ প্রতিদিনই নিত্য নতুন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। তারা বলেন তাদের সকল দাবি দাওয়া মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। মেহেদী হাসান, মাতৃভাষা টেলিভিশন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।